বাংলাদেশের আইনে যেটা আছে সেইভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগের সাপোর্টার না, কিন্তু কোনো সাপোর্টারের বিরুদ্ধে কোনো আলোচনা নাই, আওয়ামী লীগের কোনো নেতার বিরুদ্ধেও কোনো আলোচনা নাই। আলোচনা হলো আওয়ামী লীগের হয়ে জনগণের বিরুদ্ধে ক্রাইমস যারা কমিট করেছে তাদের নিয়ে। আওয়ামী লীগ দল হিসাবে এটা ভিন্ন, কারণ এটা একটা বিশ্বাসের কথা, এই বিশ্বাসটা দেশ বিরোধী ছিল। তো এই বিশ্বাসটাকে আমরা সামনে কোনো নির্বাচনে আসতে দেখতে চাই না। প্রথমত বিচারের প্রত্যেকটি কর্মকাণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে গুরুত্বপূর্ণ হলো সঠিক যারা রাষ্ট্রের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে গত 16 বছর ধরে কাজ করেছেন তাদেরকে বিচারের আয়তায় আনা, এটা প্রথম। আমরা অনেক আগে থেকে আওয়াজটা তুলছি, আমরা ইন্টারিম সরকারের পক্ষ বলছি যে স্পিডি ট্রাইব্যুনাল তৈরি করা, যেটার মাধ্যমে স্পেসিফিক্যালি যদি আমরা ধরি জুলাই আগস্ট, তাহলে জুলাই আগস্ট ধরলাম, কিন্তু আমার বিজ্ঞ সহলোকজি যে কথাটা বলেছেন যে শুধু জুলাই আগস্টের অত্যাচার হয়নি, কিন্তু এই আওয়ামী সরকার, ফ্যাসিস্ট সরকার, তারা গত 16 বছর 15.5 বছর ধরে কিন্তু গণতন্ত্রের হত্যাকাণ্ড ঘটিয়ে গেছে এবং জনগণের সব ধরনের অধিকার হরণ করেছে। সো এই যে এই 16 বছরের বিচার বা এই 15.5 বছরের বিচার হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রথমে বিচার প্রক্রিয়াটা শুরু করা গুরুত্বপূর্ণ। বিচার প্রক্রিয়াটা শুরু করতে গেলে তখন আসবে হলো যে বিচারের আওতায় কারা আসবে। আপনি যদি শুধু জুলাই আগস্টেই দেখেন তাহলেও দেখবেন মানে অসংখ্য ভিডিও, ছবি ইন্টারনেটেই পাওয়া যাচ্ছে, মানে আমরা জুলাই আগস্টেও দেখেছি, যেখানে শত শত আওয়ামী দোসররা, মানে ওই উপজেলা চেয়ারম্যান পর্যায় থেকে শুরু করে এমপি বলেন, মন্ত্রী বলেন, বা সরকারি কোনো নির্বাচিত জায়গায় নেই কিন্তু আওয়ামী লীগের বড় অফিস আছে, এই ধরনের অফিস হোল্ডার শত শত জাস্ট ভিডিও এভিডেন্সই আছে, যারা ডিরেক্ট অর্ডার দিচ্ছে বা কর্মকাণ্ডের সাথে জড়িত বা নিজেরা বন্দুক হাতে আছে। সো তাদেরকে এখনো বিচারের আওতায় কিন্তু আনা হয়নি। বড় দাগে এই যে এই জুলাই আগস্ট আগে করেন তারপর পিছনেরটা যান, কোনোটাই করা হচ্ছে না এবং এমন কোনো আওয়াজও দেওয়া হচ্ছে না। এই যে আওয়ামী লীগেরও আপনার এই যে আইসিটি, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালেও কিন্তু আমি এবং আমার দল এনডিএম যে আওয়ামী লীগ এবং 14 দলের বিরুদ্ধে কমপ্লেন ফাইল করার প্রেক্ষিতে এখন তারা বিচারাধীন আসবে এবং আরও অনেক মামলা পড়েছে। বাট দল হিসেবে মানে শেখ হাসিনা না বা এই যে কামরুল ইসলাম বা এই নাম না, দল হিসেবে আওয়ামী লীগ এবং একই সাথে আওয়ামী লীগের সাথে 14 দলের বিরুদ্ধে প্রথম অফিসিয়াল কমপ্লেন মামলা এনডিএম এবং আমরা দায়ের করি, কারণ আমরা এটা দেখতে চাই। এবং এটা মানে সরকার পক্ষ থেকেও আমার বিজ্ঞ সমালোচক, উনি আইনজীবী, উনি আরও অনেক ভালো বলতে পারবেন, কিন্তু সরকারের পক্ষ থেকেও এই মামলাগুলো তৈরি করা এবং এই কেসগুলো ফাইল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। এবং একই সাথে জনগণের সামনে নিয়ে আসা যে কারা এই দোষররা ছিল, মানে কাদেরকে আমরা বিচারের আওতায় দেখব। কারণ এখানে হতেই পারে জাস্ট বিকজ সে আওয়ামী লীগের সাথে ছিল বলেই সে খারাপ, নট নেসেসারি ট্রু। আওয়ামী লীগের ছিল না, ছিল পুলিশে, কিন্তু কাজ করেছে ভাই হাসিনার দোষর হিসাবে, ছিল হয়তো অন্য কোনো মন্ত্রণালয়, কাজ করেছে হাসিনার দোষর হিসাবে, এগুলো তো আছে। তো এদেরকে বিচারের আওতায় আনতে হবে। এখনও আমরা দেখছি যে সরকারি পর্যায়ে অনেক জায়গায়, অনেক গুরুত্বপূর্ণ জায়গায়, মন্ত্রণালয় বলেন বা প্রশাসন বলেন, অনেক গুরুত্বপূর্ণ জায়গায় এখনও তারা কর্মরত আছেন যারা পরিষ্কার হাসিনার দোষর হিসেবে পরিচিত। আজ থেকে 3 মাস আগে তারা জোরে গলাবাজি করে বেড়াতে, হয়তো জুলাই আগস্টেও তারা জোর গলায় বলেছে যে এদেরকে দমন করতে হবে, মানে আমাদের নাম নিয়ে বলেছে, মানে আমাদের যারা আমরা আওয়ামী বিরোধী বা ফ্যাসিস্ট বিরোধী ছিলাম তাদের নাম নিয়ে বলেছে যে এদেরকে দমন করতে হবে। তারা এখনো সুন্দরভাবে অফিসে বসে আছে। সো বড় দাগে এই কাজগুলো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাজগুলো শুরু হোক, এই কাজগুলো করুক, তারপর আমরা আলোচনায় আসব যে আন্তর্জাতিক মানসম্পন্ন কতখানি হতে হবে। মানে আপনি আগে একটা কাজ শুরু করতে হবে তো বিফোর আপনি মান নিয়ে আলোচনা করবেন। হ্যাঁ, আমি মানি আন্তর্জাতিক মানসম্পন্ন হওয়া প্রয়োজন, কিন্তু আন্তর্জাতিক মানসম্পন্ন হওয়া নিয়ে যখন এই আলোচনা উঠবে তখনই আপনি যদি যে কোনো ধরনের ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনালে যান, মানে নুরেমবার্গ থেকে শুরু করে যেই দেশে যখন হচ্ছে, ক্যাম্বোডিয়া বলেন, ভিয়েতনাম বলেন, কোরিয়া বলেন, যত জায়গায় হয়েছে, ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনালগুলো যখন বসে তখন বসেই যে একটা সাইড জয়ী হয়েছে, অন্য সাইড এই জয়ী সাইডের উপরে কি অত্যাচার বা অনাচার করেছে এই যুদ্ধ চলাকালীন সময় বা তার আগে, সেটার উপরে স্পেসিফিক করে হয়তো কিছু দূর হয়তো একতরফা বিচারও হয়েছে বেশিরভাগ জায়গায়। তো এটার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কি মিট করবে বা কি না মিট করবে, এটার আলোচনা কিন্তু আসলে আমি মনে করি প্রাইমারি না, মানে এখন প্রাইমারি না। এবং এই আলোচনাগুলো যারা এদের আইনজীবী বা যারা এদের সাথে সম্পৃক্ত, এই যে মানে হাসিনার লোকজনদের সাথে সম্পৃক্ত, তারা হয়তো এই আলোচনাগুলো আরো বেশি আনছে। এগেন আমি একবারও বলছি না যে আমাদের ইন্টারন্যাশনাল কোনো মানসম্পন্ন হতে হবে না, তা না, বাট আমি বলছি যে এইটা এখনকার আলোচনা না, এইটা আগে তাদেরকে আইনের প্রক্রিয়ার ভিতরে আনো। কারণ এখন আমরা জানি, মানে আজ থেকে 3 মাস আগে আমরা শুনেছি যে 600-র অধিক সেনাবাহিনীর হেফাজতে ছিল,
সেই 600-র অধিক এখনো তো মানে তাহলে ইদার তারা এখনো হেফাজতে আছে বা পালিয়ে যেতে সক্ষম হয়েছে, কিন্তু এখনো তো তারা আইনের আওতায় আসেনি। সেনাবাহিনীর হেফাজত তো আইনের আওতায় না, আইনের আওতায় আসতে হলে তো তাদেরকে পুলিশ বাহিনীর হাতে তুলে দিতে হবে। শেখ হাসিনা আছে কোথায়? ভারতে। যতক্ষণ পর্যন্ত সে ভারতে আছে, ভারতের সরকার ইখতিয়ার আছে সে দিবে কি দিবে না। ভারত এগেন, ভারতের কোর্ট আমাদের মতো মানে শেখ হাসিনার সরকার আমাদের জুডিশিয়ারিকে যেইভাবে ভঙ্গুর করে দিয়ে গেছিল, ভারতের কোর্ট সিস্টেম এত ভঙ্গুর না। হ্যাভিং সেড দ্যাট, ভারতেও আমরা দেখেছি অনেক দূর, স্পেশালি গত 10 বছর বিজেপি সরকার আমলে, যে ভারতের অনেক কিছুই পলিটিসাইজড হয়ে গেছে। এবং পলিটিসাইজড হওয়ার কারণে, যদি পলিটিসাইজ নাও হতো, ফরেন পলিসির জায়গায় সরকার অগ্রাধিকার পায় লোকাল জাস্টিসের থেকে। এটা আমেরিকাও তাই হয়, যার জন্য আমেরিকা একটা পয়েন্টে যে গুয়ান্টানামো বে একটা হোল্ডিং সেল তৈরি করলো। তো ওই ভারতেও সেটা হবে। ভারতের এই রিজিওনাল হেজামনি বজায় রাখতে হলে ভারতের জন্য যারা কাজ করেছে তাদের হয়তো এক লেভেলে প্রোটেকশন ভারত দিতে চাইবে। তো সেটার সাথে আমাদের আইনের বিচার কতখানি হলো এক্স্যাক্টলি সম্পৃক্ত, নট নেসেসারিলি সো। আর ভারতের সাথে ভবিষ্যৎ বাংলাদেশ সম্পর্ক কীভাবে ইস্টাবলিশড হবে, সেই জায়গায় যদি আমরা ওই জায়গায় একটা সঠিক জায়গায় যে ভারতের সাথে সুসম্পর্ক একটা তৈরি করতে পেরে, যেখানে আর কি একটা সমতার সম্পর্ক, সমতার সুসম্পর্ক মানে দাসত্বের সুসম্পর্ক না, একটা সমতার সুসম্পর্ক তৈরি করতে যদি আমরা সামনে পারি, তখন আমরা চিন্তা করব যে আমাদের এই মানে এই ক্রাইমস ট্রাইব্যুনালগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সবকিছু মেনটেন করছে। 2009 সালের পরে কোনো নির্বাচন হয়নি। আজকে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে, জমিনে দাঁড়িয়ে কোনো রাষ্ট্রবিজ্ঞানী বা কোনো পর্যায়ের কোনো বিজ্ঞানী বা কোনো রিসার্চার আপনাকে বলতে পারবে না বাংলাদেশের জমিনে কোন পার্টির কত ভোট আছে, কত সাপোর্ট আছে, পারবে না। কারণ 15 বছরে এটার কোনো পরীক্ষা হয়নি। 15 ইয়ার্স পরীক্ষা হয়নি কেন? কারণ আওয়ামী লীগ এমন একটা সরকার ব্যবস্থা তৈরি করেছিল যেখানে কোনো ধরনের গণতান্ত্রিক অধিকার থাকবে না, যেখানে কে কার সাপোর্টার এইটা পর্যন্ত জানা যাবে না। সো আওয়ামী লীগের সাপোর্টার 2009 সালের আগে 30% অধিক হয়তো ছিল, মোর দেন 30% ছিল। এই 30% আপনি যে যদি জিজ্ঞেস করেন, আমি উইথ কনফিডেন্স আপনাকে বলবো, আমি যে 30% বাংলাদেশিকে জিজ্ঞেস করিনি, বাট আমি তবুও বিশ্বাসের সাথে আপনাকে বলতে পারি যে তারা কেউ আওয়ামী লীগের গত 15 বছরের কোনো কর্মকাণ্ডের সাথে একমত হবেন না। তো তাহলে এখন আওয়ামী লীগকে ব্যান করা নিয়ে আমরা কথা বলেছি তবুও, এবং আমরা যেটা বলেছি সেটা হলো আইনের আয়তায়, নট যে জোর করে নিষিদ্ধ করো না, আইনের আয়তায় যেটা নিষিদ্ধ করা যায়, যদি করা যায় তাহলে নিষিদ্ধ করতে। আওয়ামী লীগারদের ব্যান করতে বলিনি কিন্তু আমরা। এই আলোচনাটাই লজিক্যাল ফ্যালাসি। কারণ আজকে মনে করেন মোহামেডান একটা ফুটবল টিম আছে, আগামীকাল যে মোহামেডান টিমটা 2 ভাগে ভেঙে যেতে পারে, হ্যাঁ, মোহামেডান এ, মোহামেডান বি, বা এই টিমটাই শেষ হয়ে যেতে পারে। তো এই টিমের সাপোর্টার যারা, তারা কি ফুটবল খেলা দেখা বন্ধ করে দেবে? না, তারা নতুন ফুটবল টিম পছন্দ করবে। যে কোনো জায়গায় আপনি ইংলিশ প্রিমিয়ার লিগ দেখেন, প্রিমিয়ার লিগে প্রত্যেক সিজনে 2টা টিম না 3টা টিম করে বোধহয় বাদ হয়। আমি এত খেলা দেখি না, আমি পরিষ্কার বলতে পারছি না। তো সেরকম আওয়ামী লীগ বাদ হয়ে গেছে, তার সাথে আওয়ামী লীগ সাপোর্টারদের উপরে তো কোনো দোষ বা কিছু আসেনি। আওয়ামী লীগ যে বিশ্বাসটা স্থাপন করতে চেষ্টা করেছে একটা দলগতভাবে, এই বিশ্বাসটা গণতন্ত্র বিরোধী, শুধুমাত্র গণতন্ত্র বিরোধী না, এটা বাংলাদেশ বিরোধী, মানে বাংলাদেশের সার্বভৌমত্ব, সভরেন্টি বিরোধী। তো এই সভরেন্টি বিরোধী বিশ্বাস আমরা বাংলাদেশে বাস্তবায়ন হতে দিতে পারি না। কিন্তু আমরা বলেছি তারপরও বাংলাদেশের আইনে যেটা আছে সেইভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগের সাপোর্টার না, কিন্তু কোনো সাপোর্টারের বিরুদ্ধে কোনো আলোচনা নাই, আওয়ামী লীগের কোনো নেতার বিরুদ্ধেও কোনো আলোচনা নাই। আলোচনা হলো আওয়ামী লীগের হয়ে জনগণের বিরুদ্ধে ক্রাইমস যারা কমিট করেছে তাদের নিয়ে। সো আওয়ামী লীগ দল হিসাবে এটা ভিন্ন, কারণ এটা একটা বিশ্বাসের কথা, এই বিশ্বাসটা দেশ বিরোধী ছিল। সো এই বিশ্বাসটাকে আমরা সামনে কোনো নির্বাচনে আসতে দেখতে চাই না। আর দ্বিতীয় পয়েন্টটা হলো যে এই বিশ্বাস নিয়ে যারা অ্যাকচুয়ালি জনগণের বিরুদ্ধে কাজ করেছে, বাংলাদেশের প্রচলিত আইনের বিরুদ্ধে কাজ করেছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা, এই দুটো সিম্পল দাবি। সো এই জায়গাতে আমি বলতে পারি যে আমাদের তরুণ ছাত্র নেতা সার্জিস যে কথাটা বলেছে, যদি এই ফিলসফি থেকে বা এই জায়গা থেকে বলে থাকে, এইরকম ইন্টেনশন থেকে বলে থাকে, তাহলে আমিও তার সাথে একমত এবং আমার দলও তার সাথে একমত। 100 দিনে জটিলতা আসলে মুশকিল, তো কারণ জটিলতা বলতে হলে অন্য কম্প্যারিজন দিয়ে বলতে হয়। বাট মানে এই আলোচনাটা শুরু করার আগে আমিও বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানকে শুভ জন্মদিন জানাতে চাই, টপিকটা যেহেতু উঠলো। এবং আমি আশা রাখি যে
খুব শীঘ্রই উনি দেশের জমিনে ফেরত আসবেন এবং বাংলাদেশের মানুষও নতুন সুন্দর নির্বাচন দেখবে। সো 100 দিনের জটিলতা, আসলে জটিলতা বলতে গেলে তো কম্পারেটিভ বলতে হয়। তো কম্পারেটিভ ভাই, গত 15.5 বছর আওয়ামী লীগ কোনো রাজনীতি করতে দেয়নি, আমরা আন্দোলনেই ছিলাম, মানে জীবন বাঁচানোর আন্দোলন, জনগণকে তাদের যে কোনো অধিকার ফিরিয়ে দেবার আন্দোলন, আন্দোলনেই ছিলাম। এখন যেহেতু তবুও একটা রাজনীতির জায়গায় এসেছি, তাহলে আমি আর এটাকে জটিল বলবো না। হ্যাঁ, তবে এটা লেভেল প্লেইং ফিল্ড বলতে পারি, হ্যাঁ লেভেল প্লেইং ফিল্ড বলতে পারি। তবে অবভিয়াসলি এটা আরো সহজতর করা যায় যদি অন্তর্বর্তীকালীন সরকার, আমার বিজ্ঞ সহলোক যে কথাগুলো বললেন, যে ওনারা যদি একটু পরিষ্কার করেন যে ওনারা সামনে কিভাবে চিন্তা করছেন। যেমন এই যে সংস্কার কমিশনের কথা হলো, অনেকগুলো সংস্কার কমিশন এখনো গঠিত হয়নি। আমি আজকেই একজন সংস্কার কমিশনের চিফের সাথে আলোচনা হলো, ওনাকে একটা কাজের জন্য আর কি একটু দাওয়াত জানাবার জন্য ফোন দিয়েছিলাম। তো উনি বললো যে আমার তো কমিশনই এখনো গঠিত হয় নাই, তো আমি আপনার সাথে কি কথা বলবো। সো এই জিনিসগুলো চলছে এবং এখন 100 দিন পার হয়ে গেছে। এবং এই সংস্কারগুলো আমার বিজ্ঞ সমালোচক যেটা বললেন যে এগুলো কিন্তু হয়তো একদম প্রথম সপ্তাহেই করে ফেলা যেত। মানে কোন জায়গায় বড় দাগে কাদেরকে এই দায়িত্বে, যেই দায়িত্বে আছেন সেই দায়িত্বে রাখা যাবে না, কারণ হাসিনাকে সার্ভ করেছেন ওই দায়িত্বে জনগণের বিরুদ্ধে, যে এটা মোটামুটি সবার কাছে পরিষ্কার। সো ক্ষমতা মানে সরকারের পরিচালনার জায়গায় আসার সঙ্গে সঙ্গে এদেরকে বদলানো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেগুলো এখনো প্রক্রিয়াধীন, মানে অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গা খুব রিসেন্টলি চেঞ্জ হয়েছে, এখনো প্রক্রিয়াধীন। এবং এই যে সংস্কার করবেন বা কোথাও বদলাবেন, ঢাকা শহর বা বাংলাদেশ এত বড় না যে বিজ্ঞ অভিজ্ঞ যারা আছেন বা আমরা যারা রাজনীতিতেও আছি, আমি ধরে নিলাম আমরা বিজ্ঞ অভিজ্ঞ না কারণ আমরা রাজনীতি করি, বাট বিজ্ঞ অভিজ্ঞ যারা আছেন এবং আমরা যারা রাজনীতিতে আছি, আমরা সবাই আমাদের সোশ্যাল নেটওয়ার্কটা লার্জ এনাফ যে আমরা জানি বিশ্বস্ত আওয়ামী দোসর না এবং জনগণের জন্য কাজ করবেন এবং এই জায়গায় অভিজ্ঞতা আছে, এই জায়গায় দেয়া যেতে পারে, এরকম একটা নেটওয়ার্ক আমাদের সবার আছে। সো এই কাজগুলো করা যেত। রাজনীতি বেশি জটিল না, তবে আমি আশাবাদী যে অন্তর্বর্তীকালীন সরকার যদি রাজনীতিকে আরও বেশি জটিল বানাতে না চান এবং ওনারা যদি আরেকটু ভালোভাবে ওপেন মাইন্ডে আরও আলোচনায় বসেন রাজনৈতিক দলগুলোর সাথে, তাহলে সামনেও আর রাজনীতি জটিল হবে না এবং রাজনীতি হবেই একমাত্র বাংলাদেশের জনগণকে সার্ভ করার জন্য। এটা নিয়ে অনেক অনেক আলোচনা সৃষ্টি হয়েছে, সমালোচনাও সৃষ্টি হয়েছে। আসলে আপনি যদি একটু ভালো করে, এবং হিন্দু এরা মানে এক নম্বর হলো জার্নালিস্টদের কাজই একটু হ্যাঁ একটু হ্যাঁ মানে চমকপ্রদ কিছু না হলে তো ওদের নিউজ বড় করে হবে না, সো এমন কিছু বলতে চেষ্টা করে। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি যদি একটু পরিষ্কার করে খেয়াল করেন, উনি বলছিলেন যে একটা আলোচনায় এসছে যে এর পরে যে 5 বছরের বদলে 4 বছরের সরকার গঠিত হতে পারে। তো তখন তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনাদের সরকারও কি 4 বছর হবে না? কিন্তু বলছে না না, নিশ্চয়ই তার থেকে কম হবে। মানে প্রশ্নটা কিন্তু যে 4 কিনা বলেছে 4 থেকে কম হবে, উনি কিন্তু কোনো টাইমিং দেননি এবং উনি কাউকে দিচ্ছেন না কেন। হ্যাঁ, এখানে একটা বিষয় আছে যে আমাদের সাথে ডিরেক্ট ওনার যতবারই আলোচনা হয়েছে, উনি আমাদেরকে আস্থা রেখেই এবং আস্থায় নিয়েই বলেছেন যে যত শীঘ্রই সম্ভব ওনারা নির্বাচন দিতে চান। এবং উনি আমাদের লাস্ট টাইম উনি যেটা জানিয়েছিলেন পরিষ্কার করে যে সার্চ কমিটি ফর্ম হওয়ার সাথে সাথে নির্বাচন কমিশন ফর্ম হবে, নির্বাচন কমিশন ফর্ম হয়ে একদিকে ভোটার লিস্টের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, ভোটার লিস্টটা ফাইনাল হলে নির্বাচন কমিশন রোডম্যাপটা দিবে এবং সেই রোডম্যাপ নিয়ে উনি রাজনৈতিক দলগুলোর সাথে বসবেন এবং ডিসেম্বর মাসের শেষের ভেতরে অন্য কমিশনগুলো তাদের রিপোর্ট দিয়ে দেবে। সেপারেটলি, নির্বাচন রিলেটেড না, সেপারেটলি রাজনৈতিক দলগুলোর সাথে বসবেন যে রাজনৈতিক দলগুলো কিভাবে দেখতে চায় যে এই রিফর্মগুলো উনারা করে যাবেন না এই রিফর্মের দায়িত্ব রাজনৈতিক দলরা আমরা সবাই নেব। সো সেই জায়গা থেকে আমি মনে করি যে ওনার কিছু কথা মিডিয়াতে, স্পেশালি ইন্টারন্যাশনাল মিডিয়াতে টুইস্ট করে কিছুভাবে প্রকাশ করা হয়েছে, যার জন্য হয়তো জনগণের ভেতরে বা রাজনৈতিক দলগুলোর ভেতরে একটু আস্থাহীনতার তৈরি হচ্ছে। বাট আমার মনে হয় উনি ওইভাবে মিন করে কিছু বলেননি এবং আমাদেরকে বারবার করে আশ্বস্ত করতে চেষ্টা করেছেন বা করেছেন যে নির্বাচন সঠিক সময় সুন্দরভাবে ওনারা রোডম্যাপ দেবেন। এবং আমি ধরে নিচ্ছি যে নির্বাচন কমিশন ফর্ম হয়ে গেলে জানুয়ারি, খুব বেশি হলে ফেব্রুয়ারির ভিতরে রোডম্যাপ আমরা পেয়ে যাবো। তবু যে আমরা আলোচনা করবো না, তাদের কাছে বারবার চাইবো না তা না। আর আমার দলের কথা যেটা জিজ্ঞেস করেছেন, আমরা আশাবাদী যে সামনের নির্বাচনে আমরা 300 আসনে ভালো প্রার্থী দিয়ে নির্বাচন করব। বাকি যেটা বললেন আপনি অন্য কোনো দলের সাথে কোয়ালিশন কিনা, কোয়ালিশনের আলোচনা যেহেতু নির্বাচনের আলোচনা যখন ফাইনাল হবে তখনই শুরু হবে, সো তার আগে তো আমরাও কোয়ালিশন আলোচনা নিয়ে কিছু বলতে পারছি না। শিক্ষা ব্যবস্থার অবস্থা বেহাল, সেটা আজকে নতুন না, অনেক আগে থেকে। আর ঢাকা কলেজ, সিটি কলেজ, আমার বিজ্ঞ সমালোচক ওই এলাকায় বসবাস করেন, উনি আজকে ভালো আবার থেকে আরও বেটার এক্সপিরিয়েন্স করেছেন। কিন্তু এই দুটো কলেজের আপনার ভেতরে এই ধরনের সম্পর্ক, মানে মাঝে মধ্যে এই গন্ডগোলগুলো আনন্যাচুরাল কিছু না, এটা মাঝে মধ্যে হয়ে থাকে।
তিতুমিরেরটা একটু নতুন প্রবলেম, এটা নিয়ে তারা আলোচনা উঠেছে যে তাদের এই চাওয়াটা অনেক পুরাতন। প্রবলেমগুলো যেটা হলো যে অনেক ধরনের প্রবলেম বাংলাদেশে বা আমাদের সর্ট অফ শিক্ষা ব্যবস্থা হয়তো সঠিকভাবে না থাকার কারণে বা শক্ত সর্ট অফ মেধাভিত্তিক অ্যান্ড সব কিছু না করবার কারণে শিক্ষা ব্যবস্থায় অনেক ধরনেরই গ্যাপস রয়ে গেছে। বাট এইগুলো শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত কম আমাদের রেগুলার এই আপনার স্টুডেন্ট কালচার, স্টুডেন্ট পলিটিক্সের কালচার এবং ঢাকা শহরের যে অবস্থা, আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থা, এগুলোর সাথে মোর সম্পৃক্ত। সো এই যে ঢাকা কলেজ, সিটি কলেজ, এদের মারামারিতে বেশ কয়েকবার এর আগেও গত 10 বছর 15 বছর 20 বছর অনেকবার অরাজকতা সৃষ্টি হয়েছে, অনেকবার ওখানে ওই এলাকাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, মার্কেটও বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আইডিয়াল কলেজ সাইনবোর্ড শুদ্ধ নিয়ে হ্যাঁ এক এক সময় এটা ঢুকে যায় আর কি, এটা সর্ট অফ ওদের পার্টি। বাট এই যে এই ঘটনাগুলো এটা নতুন না। সো এটা অন্তর্বর্তীকালীন সরকারকে যে আমি দোষ দিব তাও না। তবে এখানে আবার এই যে তিতুমির কলেজে যে প্রবলেমটা এসছে, এখানে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু যে করণীয় নেই তাও না। কারণ অন্তর্বর্তীকালীন সরকার এমন একটা জায়গায় এসেছে যে তারা পরিষ্কার করেনি যে তারা পার্মানেন্ট সরকার না তারা অল্প সময়ের সরকার, যদিও নামটা অন্তর্বর্তীকালীন সরকার। কারণ এই যে এই আলোচনাগুলো উঠছে, ওই যে 4 বছর যেগুলো আপনি বললেন, সো একটা ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে, যদিও তারা ধোঁয়াশাটা সৃষ্টি করতে চাচ্ছেন না, কিন্তু তারা পরিষ্কার করতে হয়তো সক্ষম হচ্ছেন না। সো যখন ধোঁয়াশাটা থাকবে তখন সবাই চিন্তা করবে যে আমার ডিম্যান্ডটা তো আমি কত বছর ওয়েট করবো, তাহলে আমার আজকেই চাইতে হবে। আর আজকে চাইতে হইলে এই সরকারের কাছে চাইতে হবে। কেয়ারটেকার সরকার আমলে এই ঝামেলাগুলো সহজ নর্মালি হতো না। কেন হতো না? কারণ সবাই জানে যে এত মাসের ভিতরে নির্বাচন দিয়ে এরা চলে যাবে, এদের কাছে চাওয়ার কিছু নেই, এরপরে সরকারের কাছে চাইবো। সো এইগুলো কিছু ঝামেলা আছে যেগুলো আমার কাছে মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার যদি জনগণের কাছে পরিষ্কার করা শুরু করেন এবং যেই মুহূর্তে ওনারা রোড ম্যাপ দেবেন আমাদের সবাইকে, সেই মুহূর্ত থেকে এই ঝামেলাগুলো অনেকগুলো হয়তো একা একা সরে যাবে এবং অবভিয়াসলি পরে যে আমাদের যারা নির্বাচিত সরকারে যারা আসবে তাদের ঘাড়ে এসে পড়বে। বাট দেন নির্বাচিত সরকারের দায়িত্বই তো রেগুলার সরকার পরিচালনা করা।